এই প্লেনটা নির্ভর করে, প্লেন দেখেন সে এরকম করে তার নোজ যদি নিচের দিকে থাকে এবং প্যারাসুট যদি 100 মিটার বা 100 ফিট 200 ফিট ইয়াতে ইজেক্ট করে, এটা সরাসরি অবজেক্টে আপনি স্ট্রাইক করছে। এখন দেখতে হবে প্লেনের কি কন্ডিশন ছিল। আই এম স্যাঙ্গুইন, আই হ্যাভ সিন প্লেনটা একদম নোজ ডাউন ছিল এবং আপনার ইনভার্টার ছিল এবং বিপরীত দিকে ছিল প্রায়, এবং যখন সে ইজেক্ট করে তখন সরাসরি আপনি কিন্তু সারফেসে যে আঘাত করছে, এই সারফেসে আঘাত করার পরে সে ভেঙে চড়ে ভিতরে চলে গেছে। যখন আপনার এয়ারক্রাফটটা স্ট্রাইক করেছে সে কিন্তু 4000 কেজি মানে 4 টন ওজনের ফুয়েল নিয়ে যাচ্ছে, জেপি বলে জেট প্রপেলেন্ট, যেটা বলে হাইলি কম্বাস্টেবল ডাইনামিক একটা ইটা। আজকে হয়তো এই এয়ারক্রাফটটা মানে এয়ারফোর্সের প্লেন পড়ে সেদিকে দোষারোপ করতেছেন। হোয়াট অ্যাবাউট দি সিভিল? সে হলো 1 লক্ষ মানে আপনার কেজির আপনার প্লেন নিয়ে যায়, সেরকম একটা প্লেন পড়লে কি হইতো? ওই এলাকাতে 1-2 কিলোমিটার তো পুরো আপনার মানুষ মারা যেত। তো প্রথমে বলা যায় যে একটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে যাই বলো, যে ডিজাস্টার, আমি যেহেতু বাংলাদেশে 8 বছর ধরে রানা প্লাজা থেকে শুরু হয়েছিল আমার ডিজাস্টার এবং এফআর টাওয়ার পর্যন্ত আমার মানে আমি ইনভলভ ছিলাম, এর ভিতরে যত ঘটনা ছিল প্রত্যেকটাতে আমি প্রত্যক্ষভাবে মানে ইনভলভ ছিলাম রেস্কিউ অপারেশন। তো ডিজাস্টারের ভাষাতে এখানে অ্যাক্সিডেন্টের কোনো সংজ্ঞা নাই। এখানে হয় আপনি হলো হিউম্যান এরর এতে ইনভলভ, এখানে হলো দুটা জিনিস ইনভলভ, সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল আর একটা অপারেশনাল কন্ট্রোল। এই দুটার একটা ফেল করলে পরেই আপনি ডিজাস্টার হবে, এবং এর ভিতরে আছে বিহাইন্ড দি ম্যান, এবং মানুষের এররের জন্য এগুলো ভুলগুলো হয়ে থাকে কোথাও না কোথাও। আজকে যে আলোচনা আমি করব এখান থেকে আপনারা পুরা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে কাম টু দ্য পয়েন্ট, আমরা জানি যে বিমানটা পুরাতন ছিল, পুরাতন কোনো ব্যাপার না, এটা যদি মেনটেন্যান্স ঠিকমতো করা হয়, পরিচালনা ঠিকমতো করা হয়, তাহলে হয়তো অনেক অ্যাক্সিডেন্ট এখান থেকে রোধ করা যায়। তবে পাইলটদের ক্ষেত্রে যেহেতু আমি প্যারাট্রুপার, আমি আবার প্যারাট্রুপার আবার অগ্নি যোদ্ধা সব দিক দিয়ে, আমি কমান্ডো, যেহেতু আমি অনেক জাম্পে ইনভলভ ছিলাম, এয়ারফোর্সের সাথে জাম্প করতাম, এবং তারা এত মানে সেন্সিটিভ রিগার্ডিং দি সেফটি অ্যান্ড সিকিউরিটি, ইভেন সামান্য হলে পরে তারা আমাদের জাম্পের শিডিউল তারা ক্যান্সেল করে দিত। এখানে তারা মোটামুটি 11টা প্রসিডিউর তারা কিন্তু মেনটেন করে। সেখানে তারা হলো ডকুমেন্ট, অল ডকুমেন্ট, পূর্বের যে কোনো প্রবলেম ছিল সেগুলো সলভ হয়েছে কিনা, ব্রেকিং, হাইড্রোলিক সিস্টেম, তারপরে তাদের রাডার সিস্টেম, তাদের জিপিএস কন্ট্রোল সিস্টেম, এভরিথিং তারা কন্ট্রোল করে, এটা চেক করে, ইন্সপেকশন করে। ইন্সপেকশন করার পরে কোয়ালিফাই হলে পরে তখন ফাইনালি পাইলট আসে, পাইলট সব কিছু দেখে, কাগজ দেখে ই সাইন, তখন সে অল রাউন্ড প্লেনটাকে দেখে, ফিজিক্যালি সে দেখে তারপরে সে বর্ডেন হয় এবং ওকে রিপোর্ট পেলে পরে সে কিন্তু আপনার ফ্লাই করে। এখানে ইনভলভ আছে রাডার সিস্টেম এবং এয়ার ট্রাফিক সিস্টেম। তো এতগুলো সিস্টেম ইনভলভ থাকার পরেও যখন সে ফ্লাই করলো এবং উইদিন দি ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরে বা কাপল অফ মিনিটসের ভিতরে প্রবলেম রেজ হলো, এবং এই রেজগুলো কিন্তু ধরাও পড়েছে, এটিসি এটা ট্র্যাক করতে পেরেছিল। আপনার রাডারও কিন্তু ট্র্যাক করার কথা, রাডার এমন একটা জিনিস আমি জানি, এখানে একটা বার্ডও যদি স্ট্রাইক করে এয়ারক্রাফট সেটাও কিন্তু চলে আসে। তো এই তথ্যগুলো যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা ফোকি সিচুয়েশনের ভিতরে থাকবো। এখানে আরেকটা বড় জিনিস হলো যে পাইলটরা সবসময় কিন্তু মানসিক একটা টেনশনের ভিতরে থাকে। এখানে তার যে স্বাস্থ্যের যে এক্সামিন করা হয়েছে, মেডিকেল যে এক্সামিনেশন করা হয়েছে তাকে বোর্ডনের পূর্বে, সেটা কিন্তু একটা বিগ ফ্যাক্টর, সে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ ছিল কিনা এটা কিন্তু বিগ কোশ্চেন। তো এগুলো অ্যানালিটিক্যাল বা আপনার যদি যখন ইনভেস্টিগেশনে ক্লিয়ার আসবে, তবে যেটা বড় এত ফগ এখানে কেন একটা ফকি সিচুয়েশন ক্রাই সৃষ্টি হয়েছে, যেহেতু এগুলা যদি এয়ারফোর্স থেকে একটা তৎক্ষণাৎ একটা ব্রিফ করা হতো, বা সরকারের যে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে একটা করা হতো, সিভিল এভিয়েশন থেকে যেমন এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যদি একটা ব্রিফ করা হতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। এখন কাম টু দ্য পয়েন্ট, যখন এই ইয়েতে পাইলট যখন তার বিপদ পড়ছে তখন সে ফ্লাই করতে পারছে না, সে প্রেশার দিতেছিল, তখন প্রেশার নিতে ছিল না, প্লেন কিন্তু স্টলে চলে যাচ্ছিল, তখন যখন এসওএস কল দিয়েছিল
হোয়াট ইজ দ্যাট কল, অ্যান্ড কলটা কি ছিল, ইটস এ বিগ ফ্যাক্টর। এবং কি তাকে অ্যাডভাইস ছিল, তার সাজেশন কি ছিল, সেটা কিন্তু বিগ ফ্যাক্টর। এটা যদি এটিসি যদি ঝেড়ে কেসে না করে, তাহলে কিন্তু জনগণের ভিতরে কিন্তু এই জিনিসটা থেকে যাবে। এটা যদি না, সেখানে ইনস্ট্যান্টলি বিমান বাহিনীর প্রধান কেন বলছে না? এবং আজকে আমরা দেখেছি যে ওনার কেউ ওনার মানে ওনার পদত্যাগও চাচ্ছেন। না, পদত্যাগ তো সলিউশন না। একটা বাংলাদেশের যে প্রবলেমগুলো হলো যে আমাদের ইনস্টিটিউশনগুলো থাকবে, কারণ ইনস্টিটিউশনগুলো ফাংশন হতে পারে। ইনস্টিটিউশনের যে চেয়ার, ইট ইজ নট এ ফ্যাক্টর। চেয়ার আজকে আছে, কালকে চলে যাবে, কিন্তু তার জন্য সবকিছু স্থবির হবে, ইট ক্যানট বি। তার পরবর্তী লোক এটা টেক ওভার করবে এবং হ্যান্ডেল দি সিচুয়েশন, এবং কাঠামোগুলো ওইভাবে অর্গানাইজ করা। কেন কাজ করে নাই, কেন এই করে নাই, সেটা কিন্তু এখতিয়ার বহাল দেখার কিন্তু আর্ম ফোর্সেস ডিভিশন বা দেখতে পারে। আপনি যে মিনিস্ট্রি আছে তারাই কিন্তু এটার উত্তরটা দিতে পারবে। বাট যেটা হলো জনগণকে আশ্বস্ত করার জন্য প্রাইমারি কিছু ইনফরমেশন দরকার, সেটা দেয়নি দেখে কনফিউশন রেজ হয়েছে। এবং আপনি যত এরকম একটা ইনসিডেন্টে যত সময় কালক্ষেপণ করবেন, রিমার্ক কিন্তু এর ভিতরে ঢুকে যাবে। তবে এটা করতে পারতো ইনস্ট্যান্ট তথ্য দিয়ে। এখন আসা যাক, পাইলট যখন স্টলে চলে গেল, তখন স্টলে চলে গেলে পরে সে হি বিকাম আউট অফ দি কমিউনিকেশন। তার তখন সে ম্যানুয়াল ইয়েতে চলে আসছে, এবং সে তখন উইথিন ফ্র্যাকশন টাইমগুলো কিন্তু উইথিন 1 or 2 minutes এর ভিতরে হচ্ছে। সে তখন কিন্তু যখন প্লেন সামলাবে এবং ডিসিশন নেবে, এবং হি ইজ এ ইয়াং পাইলট, কিন্তু তার মানসিকভাবে ওরকম কিন্তু সে গড়ে ওঠে নাই, সে ট্রেন আপ ছিল। আমার মনে হয় সবকিছু নিয়ে সে কিন্তু ক্রিটিক্যাল ডিসিশন নিতে পারে না, এবং ক্রিটিক্যাল ডিসিশন নিতে নিতে প্লেনটা চলে আসছে আপনার কিন্তু খুব নিকটবর্তী। আমি বলে আজ প্যারাট্রুপার এবং প্লেনের জন্য ইজেক্ট যদি আপনার 4 থেকে 500 ফিট উপর থেকে না করেন, তাহলে জীবনে ওই পাইলট বাঁচতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না। আর যে এয়ারপোর্টের প্লেনের যে এটা আছে, প্যারাসুটটা আছে, এটা কিন্তু আপনি চলে 12 কেজি প্রেসারে। আমরা যদি এটা ডিভাইডেড করি, তাহলে 180 ডিগ্রি পিএসআই শক্তি যে সে কিন্তু ফোর্স দিয়ে বের হচ্ছে, এবং এই ফোর্সে অনেক পাইলটের কিন্তু আপনার স্পাইনাল কর্ড, মেরুদণ্ড কিন্তু ভেঙে যায়। এত এটা এত প্রমিনেন্ট পেছন। এবং এই প্লেনটা নির্ভর করে, প্লেন দেখেন সে এরকম করে তার নোজ যদি নিচের দিকে থাকে, এবং প্যারাসুট যদি 100 মিটার বা 100 ফিট 200 ফিট ইয়েতে ইজেক্ট করে, এটা সরাসরি অবজেক্টে আপনি স্ট্রাইক করছে। এখন দেখতে হবে প্লেনের কি কন্ডিশন ছিল। আই হ্যাভ সিন প্লেনটা একদম নোজ ডাউন ছিল, এবং আপনার ইনভার্টার ছিল, এবং বিপরীত দিকে ছিল প্রায়। এবং যখন সে ইজেক্ট করে, তখন সরাসরি আপনি কিন্তু সারফেসে যে আঘাত করছে, এই সারফেসে আঘাত করার পরে সে ভেঙে চড়ে ভিতরে চলে গেছে। এবং তাকে যে রেস্কিউ করছে, আমি এখানে দেখলাম যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে তার মুখ দেওয়া নাক দেওয়া ব্লিডিং হচ্ছে, তার মানে এটা হ্যামারেজ, ব্রেন হ্যামারেজ হয়েছে। এই অবস্থায় হলো ক্রিটিক্যাল সিচুয়েশন। এখানে তাকে যদি হাই ফ্লো অক্সিজেন না দেওয়া হয়, রেস্কিউ না করে, তার সার্ভাইভাল প্রবাবিলিটি ভেরি লেস থাকে। তো এমস্ত অবস্থায় কিন্তু সে মৃত্যুবরণ করেছে, এবং তার রুহের মাগফিরাত করছি। যদি তৎক্ষণাৎ তাকে রেস্কিউ করা যেত, তাহলে হয়তো আমরা আশা করতাম যে সে বাঁচবে, এবং তার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু পেতাম। এবং কাম টু দ্য পয়েন্ট, যখন আপনার এয়ারক্রাফটটা স্ট্রাইক করেছে, সে কিন্তু 4000 কেজি মানে 4 টন ওজনের ফুয়েল নিয়ে যাচ্ছে। জেপি বলে, জেট প্রপেলেন্ট, যেটা বলে হাইলি কম্বাস্টেবল ডাইনামিক একটা ইটা। সেটা হলো ইনস্ট্যান্টলি তাপ তৈরি করে 200 থেকে 300 ডিগ্রি, ফুললি ইনগালফ হয়ে গেল। ফায়ার বল তৈরি করলে পরে দেখবেন যে বিরাট ফায়ার বল তৈরি করেছে। সেটা কিন্তু তৈরির টেম্পারেচার হলো 1500 থেকে 2000 ডিগ্রি। এই টেম্পারেচারের আশেপাশে এটার আবার পেরিমিটার হলো 60 থেকে 70 মিটার, মানে আপনার 210 ফিটের মতো। এই এরিয়াতে যে লোকগুলো ছিল, ইনস্ট্যান্টলি টাইম ছিল 4 থেকে 5 মিনিটে তারা মারা গেছে। এবং আমি দেখছি চুরিহাটটা বিভিন্ন জায়গায় এক্সপ্লোশনে কি হয়, তাদের মাথা উড়ে যায়, তাদের হাত পা উড়ে যায়, তাদের খুলি উড়ে যায়, এবং তাই জিনিসগুলো হয়েছে। আজকে যে অনেক কথাবার্তা করছে, অনেকের দেহের অস্তিত্ব এখানে গাফেলতি কার? মানে আপনার বিমান বাহিনী, নাকি যারা উদ্ধার কর্মী, নাকি যারা ফায়ার সার্ভিস? এগুলা গাফলতির, আমি বলি গাফলতি তো আপনার ওরা ক্ষেত্র তৈরি করছেন, স্কুলটা এখানে হবে কেন, আপনি একটা সুন্দর টার্গেট দিয়ে রাখছেন, একটা ক্রিটিক্যাল এয়ার ফোর্সের বা সিভিল এভিয়েশন অথরিটির আইনে
4 থেকে 5 কিলোমিটার এবং বিদেশে 10 কিলোমিটারের ভিতরে যেটা ফ্যানেল বলি, যে জায়গায় প্লেন উড়বে এই জায়গায় কোনো বাড়ি ক্রিটিক্যাল ইনস্টিটিউশন হবে না। সেটা কেন হয়েছে তার জবাব দিতে সিভিল এভিয়েশন এবং রাজুক কিন্তু দিতে পারে, এবং তাদেরকে কিন্তু ক্ষেত্রে এখানে নিতে হবে এবং স্কুল অথরিটিকে তাতে নিতে হবে। আপনি একটা টার্গেট বানায় রাখছেন, এই জায়গায় একটা বিমান বা যে কোনো আজকে ফর গডসে আজকে হয়তো এই এয়ারক্রাফটটা মানে এয়ারফোর্সের প্লেন পড়ে সেদিকে দোষারোপ করতেছেন। হোয়াট আবার দি সিভিল, সে হলো 1 লক্ষ মানে আপনার কেজির আপনার প্লেন নিয়ে যায়, সেরকম একটা প্লেন পড়লে কি হইতো, ওই এলাকাতে 1-2 কিলোমিটার তো পুরো আপনার মানুষ মারা যেত। আপনি থিঙ্ক অ্যাবাউট দ্যাট ওয়ান। আজকে হয়তো আল্লাহ তাআলার অশেষ রহমত একটা ছোট ইয়ের ভিতরে অনেকই হয়েছে, বাট ইটস এ হিউজ আমাদের জন্য। এখন আগুনটা ধরছে, যারা রেসপন্ডার ছিল তারা কিন্তু অনেক কাজ করেছে, যেমন আর্মি তার যা ছিল নিয়ে ঝাঁপাই পড়ছে, ফায়ার সার্ভিস দৌড়ে গেছে, ফায়ার সার্ভিস দূরত্ব কিন্তু মানে 100 মিটারের ভিতরে ছিল, বাট তারা উদ্ধার পরিচালনা করছে। যদি এটা একটা প্রফেশনালি যদি ইনস্ট্যান্টলি করতো, যেমন আগুনের ক্ষেত্রে এই আগুনের ক্ষেত্রে ফোম ইউজ করার কথা, FFF ফোম, ফ্লোরোপোর্টিন ফোম ইউজ করার কথা, কারণ এটা কেরোসিন জাতীয়, কারণ কেরোসিন বলাই আছে যদি আপনি পানি ব্যবহার করেন এটা কিন্তু ইনস্ট্যান্টলি বাড়বে, আর এটার টেম্পারেচার এত যখনই পানি মারছে এটা আরো এনগালফ হয়ে গেছে। যদি এখানে ফোম মারা যেত তাহলে হয়তো ফায়ার আমরা অনেকটা কন্ট্রোল করতে পারতাম ইনস্ট্যান্টলি, আর এত পরিমাণ স্মোকও কিন্তু জেনারেট হতো না। যে পরিমাণ টেম্পারেচার আপনি ডেভেলপড হয়েছে, এই টেম্পারেচারে কিন্তু বিল্ডিং এর ভিতরে যে কম্বাস্টেবল আপনি যে দেখেন বিল্ডিং এর গুলোতে আছেন সবাই কিন্তু আমরা মডার্ন কন্টেন্ট প্লাস্টিক জাতীয় বা ডেকোরেটেড করা থাকে, এগুলোতে ছড়িয়ে গেছে এবং এগুলোতে বেশি টক্সিক হয়েছে। আরো বেশি সমস্যা হলো এই একটা অথর্ব স্কুল, মাত্র একটা এক্সিট, যেখানে প্লেন যে স্ট্রাইক করে মানে ব্লক করে দিছে, কোনো এক্সিট নাই, যার ফলে শিশু বাচ্চারা কিন্তু ট্র্যাপ হয়ে গেছে। স্মোকেই কিন্তু আরো অনেকে মারা গেছে বা আপনার ঝলসে গিয়েছে। তো এটার জবাবদিহিতে আপনার কিন্তু সবাইকে রেস্কিউতে যদি আসি, ফায়ার সার্ভিস অনেক ভালো কাজ করছে যদি তারা স্ট্র্যাটেজিক্যালি এখানে তারা অ্যাসবাস্টেস শুট করে যাওয়ার কথা, এখানে আপনার ফোম যদি ইউজ করতো। আর বিল্ডিং কেন হ্যামার দিয়ে বাড়বে, প্রত্যেকটা ফায়ার স্টেশনে পর্যাপ্ত পরিমাণে কাটিং টুলস আছে, ওয়াল কাটার এগুলো আছে, যদি কাটতো ঠিক মতোই করতো তাহলে রেস্কিউটা আরো এক্সপিডাইট করা যেত। তবে এগুলো সম্ভব হয় নাই, যে পরিমাণে ক্রাউড, পুলিশ ফেল টু কন্ট্রোল দি ক্রাউড, যে যার মতো ঢুকে গেছে, সবাইকে দিয়ে তো আপনি রেস্কিউ অপারেশন করতে পারেন। যেখানে একটা রেস্কিউ অপারেশন সবাই যদি ঢুকে যায় আলটিমেটলি দ্যাট হ্যাম্পার। আর এখানে সবার দায়িত্ব আছে, শুধু এখানকে শুধু আর্মিকে দায়ী করলে পরে হবে না, আর্মি তো গেছে বেচারা, কাছে ছিল দেখে উদ্ধার করতে গেছে, তার কাজ এটা বেসিক্যালি, তার কাজ হলো এটা বেসিক্যালি কাজ হলো ফায়ার পুলিশ এদের। আপনি ফায়ারকে কেন আর্মিকে কেন দোষারোপ করবেন ফায়ারকে? এখানকে তাদের লিড করার লিড এজেন্সি হলো সিটি কর্পোরেশন এবং ডিজাস্টার মিনিস্ট্রি। আজ পর্যন্ত ডিজাস্টার মিনিস্ট্রির কারো এখানে বক্তব্য শুনেছেন? সিটি কর্পোরেশন কারো বক্তব্য শুনেছেন? শোনেন নাই। এখন যদি আপনি স্ট্রাকচার যদি না ঠিক করেন, অন গ্রাউন্ডে যারা কাজ করছে তাদের যদি ব্লেম করেন তাহলে হবে না। লেট আস ডেভেলপ দি স্ট্রাকচার, তাহলে কিন্তু সবকিছু উন্নত হবে, তা না হলে কিন্তু হবে না।